সঠিক অভিনয় শিক্ষা প্রতিষ্ঠানের খুব অভাব। এমন জায়গা যেখানে সঠিক অভিনেতারা তৈরি হবেন এবং সঠিক অভিনেতারা সঠিক অভিনয় বা সঠিক অভিনয় বলতে যেটা সঠিক অভিনয় বলতে তো কিছু হয় না, সারা পৃথিবীর আঙিনায় যেটা আরম্ভ আছে। তো আপনার এই জগতে আসার আরম্ভটা কি হয়, মানে অন্য সমস্ত ছেড়ে এই জগৎটাকে বাঁচিয়ে কেন? আমার কেন জানি না, খুব ছোট থেকেই একটা এই জগতে আসার ইচ্ছে ছিল। খুব ছোটবেলা আমার মনে আছে, আমার মামার বাড়িতে একটা কালার টিভি ছিল, সেখানে সারা পাড়ার লোক এসে সিনেমা দেখতো। তো সেই সময় থেকেই আমি বলতাম যে আমি এই বম্বে চলে যাব, সিনেমা করবো, এইসব বলতাম। তারপরে আমি খুব ছোট বয়স থেকেই চেষ্টা করেছিলাম যে ডিরেকশন সংক্রান্ত কাজকর্মেই যাওয়ার, এবং জানি না কেন এই আগ্রহটা আসে, কিন্তু এই আগ্রহটা আর কি খুব ছোট থেকেই তৈরি হয়। এবং আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম একটা সময়, ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে, মাঝপথে ছেড়ে দিয়ে আমি এই জগতে আসি আর কি। তো বেশিরভাগ লোক তো অভিনেতা অভিনেত্রী হতে চায়, না অভিনয়ে আসতে চায়, যাদের সামনে ফ্রন্টে দেখায়। তো আপনি কিং না হয়ে কিং মেকার হলেন কেন, মানে হিরো হিরোইন তৈরি করার কারিগর হলেন কেন? না, ঠিক সেরকম নয় ব্যাপারটা, মানে আমি এভাবে দেখিনি। আমি আসলে গল্প বলতে চেয়েছি ছোট থেকে কোনো না কোনো ভাবে। তো আমি দেখেছি যে গল্প বলতে গেলে, স্টোরি টেলার হতে গেলে পরিচালক হওয়াটা বেশি সুবিধা। পরিচালকরা বেশি ভালো গল্প বলতে পারে, অন্যরা বরঞ্চ গল্প বলতে সাহায্য করে। তো গল্প বলার দিকে আগ্রহ ছিল বলে আমি এই দিকে আসি বলে আমার মনে হয় আর কি। তারপর তো ঈশ্বর সবটাই করেন আর কি, ভবিতব্য ছিল হয়তো এটা করা। তো এটা তো শিখতে হয়েছে। তো প্রথম গুরু? আমার প্রথম গুরুর নাম হচ্ছে অমিতাভ ভট্টাচার্য। উনি প্রথম যে কাজটা আমি করি তার নাম সুবর্ণলতা। উনি খুবই কৃতি মানুষ। উনি দীর্ঘদিন মুম্বাইতে সাহেব বিবি আর গোলাম, মা বাবু আর বেবি, অনেক গুলো বিখ্যাত সিরিয়াল উনি পরিচালনা করেছেন। উনি আমার প্রথম গুরু। তারপরে উনি বোধহয় আরো করেছেন বিমল মিত্রের ওই একাই দহায় সেকড়ায় করেছেন। তারপর উনি মুজরিম হাজির উনি আশুতোষ মুখোপাধ্যায়ের একটা গল্প খুবই বিখ্যাত, নগরপাড়ায় রূপনগর খুব সফলভাবে করেছেন। খুব বিখ্যাত মানুষ, কৃতি মানুষ। উনি আমার প্রথম গুরু। ওনার হাত ধরেই আমার আসা সুবর্ণলতা প্রথম কাজ। তারপরে আরো অনেকের থেকেই শিখেছি, প্রত্যেকের থেকেই শিখি প্রতিদিন। তাও মনীষ ঘোষ, অনিন্দ সরকার, সৃজিত রায়, বাবু বণিক, অভিজিৎ দাশগুপ্ত, প্রত্যেকেই শিখিয়েছেন। প্রত্যেকের থেকেই শিখেছি, প্রত্যেকে যেরকমটা পেরেছি আর কি। তো প্রথম থেকে এখনো অবধি কাজ কি শুধু সিরিয়াল, সিনেমা? না, আমি সিরিয়াল করেছি। আমার বেশ কিছু ওয়েব সিরিজ আছে বিভিন্ন প্ল্যাটফর্মে। আমার স্বল্প দৈর্ঘ্যের ছবি আছে বেশ কতগুলো, আড্ডা টাইমসে আছে, বিভিন্ন জায়গাতে রয়েছে। কিন্তু বড় ছবি মানে ফিচার ফিল্ম করিনি এখনো পর্যন্ত। করব, কথাবার্তা হয়, এরকম হয় মানুষের জীবনে আর কি। এখনো পর্যন্ত সিরিয়াল করেছি, বেশ কতগুলো সিরিয়ালই করেছি। এটা নতুন যেটা করছি। মানে কোনটা প্রথম সিরিয়াল আপনার করা? আমার পরিচালিত প্রথম সিরিয়াল হচ্ছে বিবি চৌধুরানী। এটা হতো জি বাংলায়। এটার প্রডিউসার ছিল ক্যালাইডোস্কোপ, রাজীব মেহরা। এটা আমার পরিচালিত প্রথম। তারপরে আমি আরো করেছি। আমি বধুবরণ করেছি, গোপাল ভাঁড় করেছি, জয়কালী কলকাতাওয়ালি করেছি, তুমি আসবে বলে করেছি। আরো অনেক অনেক সিরিয়ালের নাম মনে করতে পারি না, সেগুলো করেছি আর কি। মানে এতগুলোই হয়েছে যে নাম ভুলে গেছেন? হ্যাঁ আর কি, মানে ওই আর কি নামের চাপে একই রকম নাম প্রায় অনেকগুলোই হয়েছে, বেশ কতগুলোই হয়েছে। প্রায় 7-8 বছর হলো আমি পরিচালনা করছি। এখানে যে সিরিয়াল বর্তমানে করছেন, তো সেটার জন্য এটাই প্রথম ডাক এই এতে, না অন্য? এই যে প্রযোজনা সংস্থা, এদের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কিন্তু চ্যানেলের সঙ্গে নয়, বা অভিনেত্রী বা টেকনিশিয়ানদের সঙ্গে নয়, অনেকের সঙ্গে। কিন্তু এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটা প্রথম কাজ। এদের সঙ্গে আগে কাজ করা হয়ে ওঠেনি আমার, এটাই প্রথম কাজ। তো এনারা কি নিজেরাই আপনাকে ডেকেছেন, না আপনি? ওই যেরকম হয় আর কি, যেমন মোহাম্মদেরও পর্বতকে দরকার, পর্বতেরও মোহাম্মদকে দরকার আর কি। ওই দুজনকে খুঁজে নিই আমরা আর কি। খানিকটা আমি ওনাদেরকে খুঁজেছি, খানিকটা তারপর ওনারাও আমার খোঁজকে মান্যতা দিয়েছেন, এইরকম ব্যাপারটা আর কি।
মানে এছাড়া কি বলবো আর কি, মানে ওটা এইভাবেই যোগাযোগটা হয়। হ্যাঁ, তো আপনাদের এই টেলিকাস্ট প্রথম কবে হবে? আমাদের এই আগামী সোমবার মানে 18 তারিখ রাত্রি 9টা থেকে টেলিকাস্ট, লিডিং বাংলার চ্যানেলে স্টার গ্রুপে। তো সেখানে এই নতুন সিরিয়ালটা দেখা যাবে আর কি। সবাই আমরা এটা নিয়ে খুবই মানে এখন এই মুহূর্তে একটা চাপের মধ্যে রয়েছি, কিন্তু যেমন হয় আর কি, প্রত্যেক সন্তান জন্মের সময় একটা ভালো লাগার আনন্দের অনুভূতি হয়, সেরকমটা হবে আশা করছি। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা তো ভবিষ্যৎ তো পরিকল্পনা করে চলে না, ভবিষ্যৎ সবসময় আনপ্রেডিক্টেবল, কিন্তু হ্যাঁ বেশ কতগুলো কাজ করার কথা রয়েছে। একটা ছবি করার কথা রয়েছে পুজোর আগে, দেখা যাক। পুজোর পরও একটা দুটো ছবি ওয়েব সিরিজ করার কথা রয়েছে, তার সঙ্গে এই টেলিভিশনে কাজ তো রয়েছে, এই আর কি। তো আর মানে পারিবারিক ইয়ে সম্বন্ধে যদি কিছু বলেন। পারিবারিক বলতে আমার বাবা মার কথা বলতেই হবে। পারিবারিক পরিবারের কথা বলতে গেলে বাবা মা ওই আর কি, ছোট থেকেই আমার বাবার মতো করেই খানিকটা আমি তৈরি হয়েছি, বাবার ছোঁয়াতেই, যেটা এই গল্পের মধ্যে অনেকটা রয়েছে, যেটা ভালো লাগে। আমার মা চিরকালই আমি যা করতে চেয়েছি তাতে বাধা দিয়েছেন, তার ফলে মাও একটা খুব ইম্পর্টেন্ট আমার জীবনের চরিত্র, যে না থাকলে আমি এগুলো করতে পারতাম না। যাই করতে গেছি মা প্রথম বাধাই দিয়েছে। তাতে কি জেদ বেড়ে গেছে? জেদ বেড়েছে, হ্যাঁ জেদ বেড়েছে, বা মায়ের অবাধ্য হওয়ার ইচ্ছে বেশি হয়েছে, কোনটা জানি না, কিন্তু হয়েছে। আমার স্ত্রীও খুব সাপোর্টিভ, স্ত্রীও অভিনয় করেন। ওর নাম সুজাতা, ও গৌরী এলো ঘরে বলে একটা সিরিয়াল করছে এখন, এটাকে মীরা কে আবার নৌকো এই প্রয়োজনা সংস্থার করেছে, ও খুব সাপোর্টিভ। এই আর মানে স্ত্রী ছাড়া অনেক তো সুন্দরী নায়িকা নিয়ে কাজ করতে হয়, তো এতে স্বামী স্ত্রীর বন্ডিং এর মধ্যে কখনো কোনো প্রবলেম দেখবে? স্বামী স্ত্রীর বন্ডিং এর মধ্যে প্রবলেম তখনই হতে পারে যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা। এছাড়া কোনো সুন্দর অসুন্দর কোনো মানুষই কোনো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা করতে পারে না। তবে হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে এটা ঠিকই যে অনেক মানে মোহের, যশের, এসবের একটা ইনস্ট্যান্ট পাওয়ার একটা ব্যাপার রয়েছে। এখনো পর্যন্ত সেরকম সমস্যার সম্মুখীন হইনি, হতে পারি ভবিষ্যতে, দেখা যাক। প্রিয় পরিচালক? আমার প্রিয় পরিচালক সবসময় ঋত্বিক ঘটক, বললেই বলবো ঋত্বিক ঘটক। এছাড়াও আমার অনেকের কাজ ভালো লাগে, ইমতিয়াজ আলী, অনুরাগ কাশ্যপ, সত্যজিৎ রায়, তপন সিনহা, কিন্তু ঋত্বিক ঘটকের নাম প্রথম বলবো। তো ঋত্বিক ঘটককে দেখেছেন কখনো? না, চর্মচক্ষে দেখিনি, কিন্তু এই ছবিতে দেখেছি, কথা শুনেছি। আমার বাবা ওনার ছবি প্রথম ফার্স্ট শো দেখতে গেছে, সেই গল্প শুনেছি। বাবা কি করতেন? আমার বাবা কাজ করতেন মূলত পেপসিকোতে, পেপসি যেখানে যারা সফট ড্রিঙ্কস বানায়, পেপসি, কোকা-কোলা। কিন্তু তার আগে বাবা থিয়েটারে করতেন, একটা থিয়েটারের অভিজ্ঞতা, একটা ইতিহাস আছে, তো একটা সংস্কৃতি জগতের সঙ্গে যোগাযোগ ছিল। ইনফ্যাক্ট এইখানে এই সিরিয়ালটিতে কাজও করছেন দুলাল লাহিড়ী। দুলাল লাহিড়ীর সঙ্গে আমার বাবা যৌবনের থিয়েটার করেছেন, অভিনয় করেছেন দুলাল লাহিড়ীর পরিচালনায়। তো এটা একটা বড় বিষয় আমার কাছে, যে আমার বাবা যা ডিরেকশনে কাজ করেছে থিয়েটারে, তাকে আমি ডিরেক্ট করছি। তো এরকম ভাবে সময় এগিয়ে যায়, এটা একটা পাওনা আর কি। ভবিষ্যতে কখনো নিজে প্রডিউসার হয়ে কোনো গল্প বলার ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই, গল্প, ভালো গল্প বলতে গেলে তো নিজেকে প্রডিউসার হতেই হবে। যেমন বম্বেতে হয়, ফারহান আক্তার প্রডিউসার না হলে ভাগ মিল্খা ভাগ হওয়া সম্ভব ছিল না। এবার সেটা তো বাকিটা প্রডিউসার হতে গেলে যেমন ধরুন মুরগির ঝোল রাঁধতে গেলে প্রথম যেটা লাগে হচ্ছে মুরগি, যাকে কেটেই মুরগির ঝোল হয়। তো ওই প্রডিউসার হতে গেলে প্রথম যেটা লাগে টাকা। তো সেই মুরগি না পেয়ে গেলে কবে মুরগির ঝোল হবে জানি না, তবে হ্যাঁ অবশ্যই মুরগির ঝোল রাঁধার ইচ্ছা তো রয়েছে। আর কোন ধরনের ছবি করতে চান নিজে করলে? আমি প্রেমের ছবি করতে চাই। প্রেমের ছবি? হ্যাঁ, আমি প্রেমের গল্প বলতে চাই চিরকালই। আমি চিরকালই প্রেমের গল্প দেখতেও খুব ভালোবাসি এবং বলতেও খুব ভালোবাসি। হ্যাঁ, এটা কি অল্প বয়সের পরিচালক বলি, না চিরকালই এটা থাকবে? না, আমার বোধহয় চিরকালই এটা থাকবে, কারণ আমি ছোট থেকেই আমার খুব ভালো লাগে প্রেমের গল্প বলতে, দেখতে এবং লোককে শোনাতে। তো আমি যে কোনো ভাবেই হয়তো প্রেমের গল্পই বলবো বারবার, বিভিন্ন রকম ভাবে। হ্যাঁ, তো প্রেমের গল্পের মধ্যেও যেমন ধরুন আজকাল যেটা চলে, যেমন ব্যোমকেশ। ব্যোমকেশ এমন একজন ডিটেকটিভ যে প্রেম করে বিয়ে করেছে। অন্য ফেলুদার থেকে শুরু করে অন্য ডিটেকটিভরা কিন্তু অবিবাহিত। তো এই ধরনের কিছু করার, এগুলো তো হয়ে গেছে। হ্যাঁ, ডিটেকটিভ স্টোরি বলার ইচ্ছাও আমার রয়েছে। আমি হুমায়ুন আহমেদের মিশির আলী নিয়েও কাজ করতে চাই, এক্ষুনি সেই নিয়ে কথাবার্তা বলছিলাম। হুমায়ুন আহমেদের মিশির আলী নিয়ে কাজ করতে চাই, এবার নিজের তৈরি করা কোনো ব্যোমকেশের মতো কোনো ডিটেকটিভ চরিত্র হলেও তৈরি করে কাজ করতে চাই, দেখা যাক সেটা।
প্রেমের গল্পের মাধ্যমে আপনি যে প্রশ্নটা যদি এটা হয় যে প্রেমের গল্পের মাধ্যমে কি অন্যরকম ভাবে গল্প বলার, থ্রিলার বা ডিটেকটিভ স্টোরি বা মার্ডার মিস্ট্রি বলার ইচ্ছে আছে কিনা, অবশ্যই ইচ্ছে আছে, অবশ্যই। এবং সেটা বলেওছি আমি আড্ডা টাইমসে আমার লিপলক বলে একটা ওয়েব সিরিজ আছে, এটা দেখলে মনে হবে আদ্যন্ত থ্রিলার বা হরর, কিন্তু আসলে সেটা প্রেমের গল্প। ক্লিকেও আমার একটা ওয়েব সিরিজ আছে রূপকথা রেডিও, যেটাও একটা পরিবারের গল্প আর কি, যেটা আমি যারা অবশ্যই দর্শকদের শুনছেন বা দেখছেন তাদের অনুরোধ করবো দেখতে। তো আপনি তো অভিনয় শেখান, মানে অভিনয়টা করিয়ে নেন যারা করতে পারে তাদেরকে, বা আপনার মতো করে চরিত্রগুলোকে শিখিয়ে শর্টটা নেন। তো নিজে অভিনয় না জানলে কি করে অভিনয় শেখান? না, আমি অভিনয় জানি না এটা তো বলিনি। আমি দীর্ঘদিন কৌশিক সেনের সঙ্গে থিয়েটার করেছি। কৌশিক সেনের স্বপ্ন সন্ধানী দলে আমি দীর্ঘদিন ছিলাম। ওনাদের সঙ্গে আমি দিল্লিতে গিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় অভিনয় করেছি। আমি কৌশিক সেনের কাছ থেকে আমার অভিনয় যেটুকু মানে শেখা, তার একটা বড় অংশ আমার বাবা এবং কৌশিক সেনের কাছ থেকে। আমি অভিনয় ইচ্ছুক নই কখনো বলবো না। অভিনয় আমার একটা খুব জানার, মানে এমন একটা যে বিষয় সম্বন্ধে আমি নিরন্তর পড়াশোনা করি, নিরন্তর বিদেশের কাজ দেখি এবং নিরন্তর জানতে চাই কি হচ্ছে। কিন্তু আমি নিজে বোধহয় নিজেকে অত ভালো অভিনেতা ভাবি না যে আমি অভিনয় করার সাহসটা দেখিয়ে দিতে পারি। তো অনেক বড় বড় পরিচালকই তো নিজের ছবিতে ছোট রোল হলে করেন। তো আপনার ভবিষ্যতে সেরকম কোনো? আমার যদি এরকম কোথাও কোনোদিন যদি আমার কোথাও মনে হয় আমি লোক না পাই, আমিও করে দেবো। যে অভিনয়, মানে অভিনেতার এতই অভাব যে আপনি লোক না পেয়ে অভিনয় করবেন? না, আমাদের দেশে অভিনেতার অভাব এটা বলবো না। অভিনেতার অভাব যেটা হচ্ছে বাংলায়, কলকাতায় সত্যি অভিনেতার খুব অভাব। কারণ কলকাতায় সঠিক অভিনয় শিক্ষা প্রতিষ্ঠানের খুব অভাব। এমন জায়গা যেখানে সঠিক অভিনেতারা তৈরি হবেন এবং সঠিক অভিনেতারা সঠিক অভিনয় বা সঠিক অভিনয় বলতে যেটা সঠিক অভিনয় বলতে তো কিছু হয় না। সারা পৃথিবীর আঙিনায় যেটা এখন যে অভিনয়কে মান্যতা দেওয়া হয়, যে অভিনয়কে সবাই মান্যতা দিচ্ছেন, সেই মানের অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান বোধহয় আমাদের বাংলায় এখনো নেই। দেশে অবশ্যই আছে। তো বাংলায় একটা অভিনেতার, এটা খুব সত্যি কথাই, একটা অভিনেতার অভাব দেখা যাচ্ছে, যেটা একটা বয়সী অভিনেতা নেই আর প্রায় একটা বয়সের পর তাদের খুঁজে পাওয়া খুব মুশকিল। বা খুব কম বয়সী আছে, তার মধ্যবয়সী নেই। তো এইটা কিন্তু বাংলার একটা সমস্যা। এটা কিন্তু আমি মানে হাইলাইট করতে চাইবো, যেখানে সঠিক অভিনেতা তৈরির জন্য সঠিক অভিনয় প্রতিষ্ঠান তৈরি হওয়া দরকার। তো সত্যজিৎ রায় আসার পর নন্দন পেয়েছি আমরা, এসআরএফটি পেয়েছি। তো সত্যজিৎ রায় তো কোনো নন্দন বা এসআরএফটি শিক্ষা পাননি, কিন্তু সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা মৃণাল সেন হতে তাদের আটকাননি। তো শুধু শিক্ষা প্রতিষ্ঠানই কি একমাত্র আপনি মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেই সঠিক শেখা যায়? যেটা আপনি বললেন সেখানেই উত্তরটা রয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক, মৃণাল সেন এরা কেউ কোনো স্কুল থেকে পড়াশোনা করে আসেননি, ঠিক কথাই। কিন্তু এদের ব্যক্তিগত পড়াশোনাটা কিন্তু কখনো কমেনি এবং এরা কিন্তু ফিল্ম সোসাইটি মুভমেন্ট করে সাধারণ মানুষকেও ছবি সম্বন্ধে ওয়াকিবহাল করার চেষ্টা করেছেন। আমি এই ব্যাপারটাকে ইঙ্গিত করছি যে আজকালকার দিনে ভালো ছবি বা ভালো ছবি তৈরি করার জন্য যে উৎসাহ দেওয়ার যে পরিকল্পনা, তার একটা অভাব কোথাও দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। তো সেই অভাবটা পূরণ হলে ভালো লাগবে আরো। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী স্ত্রী বিজয়া রায়ের গয়না বিক্রির টাকা দিয়ে কমপ্লিট হয়নি। তখন দেশের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তো বিধানচন্দ্র রায় টাকা দিয়েছিলেন, মানে রতন ছিল সেই রকম হয়েছিল। উনি সিনেমার কিছুটা যেটা তৈরি হয়েছিল সেটা দেখে বুঝেছিলেন এটা একদিন অনেক ভালো। তো সেরকম কি আমাদের এখন অভাব কিছু দেখা দিয়েছে? অভাব আছে। আমাদের বেশিরভাগ বড় বড় সংস্থার মালিকই তো অবাঙালি। অবাঙালিদের পক্ষে বাঙালিদের সেন্টিমেন্ট বা বাঙালি সংস্কৃতি বোঝা খুব মুশকিলের। তো আমরা আশা করবো আর বাঙালি ব্যবসায়ী যারা ইনভেস্ট করতে উৎসাহী হবেন ছবিতে, তারা এগিয়ে আসবেন নিশ্চয়ই। আচ্ছা, আপনার কি এটা মনে হয় না যে সিনেমার ক্ষেত্রে রোজ ভ্যালি, তারপর সারদার মতো এগুলো সিবিআই হাতে ধরা পড়ার পর যে ব্ল্যাক মানিটা সিনেমা করে হোয়াইট মানি হচ্ছিল, তার জন্য সিনেমার এত বড় ক্ষতি হয়েছে না কোভিডের জন্য ক্ষতি হয়েছে? না দুটোতেই হয়েছে। এইখানে এই সংস্থাগুলো চলে যাওয়া একটা বড় অংশের কাজ বন্ধ হয়ে গেছে। কোভিডের পর তো মানুষের সিনেমা দেখতে যাওয়ার অভ্যেসটাই অনেকটা চলে গেছে। দুটোতেই ক্ষতি হয়েছে, সমান ক্ষতি হয়েছে। আচ্ছা, এইগুলো আবার ফিরে পাওয়ার জন্য মানে আপনাদের কোনো ইয়ে নেই, প্ল্যান? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমরা লড়াই করছি। আমরা চাইছি ভালো গল্প আসুক, মানুষ ভালো গল্প দেখুক, ওটিটিতে হোক বা ছবিতে হোক। যে ধরনের গল্প বা যে ধরনের কন্টেন্ট দেখতে চাইবে মানুষ বা আজকালকার যুব সমাজ, চেষ্টা করছি সে ধরনের কন্টেন্ট তৈরি করবার, ভাববার, বানাবার। দেখা যাক, বাকিটা তো ঈশ্বরের হাতে। আচ্ছা,
বিদেশি পুরস্কার এনে দেয় বা দেশে বিদেশের আন্তর্জাতিক সম্মান এনে দেয়, এরকম ছবি বানানোর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ দেখুন, আমি তপন সিনহার একটা কথা খুব বিশ্বাস করি যে দু ধরনের পরিচালক হয়। এক ধরনের পরিচালক ছবি বানায় দর্শকের কথা ভেবে, আর এক ধরনের পরিচালক ছবি বানায় নিজের কথা ভেবে। তো নিজের কথা ভেবে ছবি বানালে পুরস্কার অবশ্যই এসবের তো একটা আকাঙ্ক্ষা থাকেই, কিন্তু আমি চিরকাল দর্শকের কথা ভেবে ছবি বানাতে বিশ্বাসী। সেখানে আমার পুরস্কার না এলেও হল ভরা দর্শক হলেও আমি খুশি। মানে সেখানে পুরস্কারটার থেকেও বড় পুরস্কার হবে হল ভরা দর্শক। তবে অবশ্যই পুরস্কার পেতে কার না ভালো লাগে। আর বলছি যে কি ধরনের ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে? ভালো গল্প, মানুষের গল্প, সাধারণ মানুষের গল্প, একদম মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার গল্প, সাধারণ প্রত্যেক দিন যে মেয়েটি অফিস যায়, বাসে করে অফিস থেকে ফেরে, তার দুঃখের গল্প, তার প্রেমের গল্প, সাধারণ মানুষের সুখ দুঃখের গল্প বলার ইচ্ছে। যেসব মানুষদের দেখে বড় হয়েছি, যাদের প্রতিদিন দেখি চারপাশে, তাদেরকে হয়তো এতটাই ভালোবাসি যে তাদের গল্পই বলতে চাই। আর বাংলায় থেকে কাজ করার ইচ্ছে, না ছোট থেকে যে ইচ্ছেটা ছিল বোম্বে গিয়ে কাজ করব সেই ধরনের ইচ্ছে? আমি বোম্বে গিয়ে কাজ করার ইচ্ছা অবশ্যই আছে, কিন্তু আমি বরাবর মাতৃভাষায় কাজ করতে চাই। আমি চাই যে আমার বেশিরভাগ কাজ মাতৃভাষাতেই হোক। তবে অবশ্যই বোম্বে গিয়ে কাজ করলে ন্যাশনাল অডিয়েন্স পাওয়া যায়, একটা বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো যায়, সেই ইচ্ছে তো আছেই, কিন্তু চিরকাল আমি আমার মাতৃভাষাতেই কাজ করতে চাই। মানে আপনি চাইছেন যেটা হবে সেটা বাংলা হিন্দি ডবল ভার্সন? হ্যাঁ, বা এখন তো ভাষাটা বেরিয়ে আর নয়, ওটিটি এসে যাওয়ার পরে বাংলাতেও এমন কাজ হতে পারে যেটা বিশ্বমানের, যেটা আমেরিকাতে বসেও লোক দেখতে পারে, সেখানে বাংলা ভাষাটা কোনো ব্যারিয়ার হবে না। তো আমি অবশ্যই মাতৃভাষায় কাজ করতে চাই, কিন্তু বিশ্বমানের কাজ করতে চাই। তো অনেক পরিচালক পুরস্কার পাওয়ার জন্য যেটা করেন ইংরেজি সাবটাইটেল দিয়ে, সেরকম কোনো পরিকল্পনা আছে যে মাতৃভাষায় হবে কিন্তু? হ্যাঁ, আমরা তো এরকম কাজ করেছি। বোম্বের জন্য আমি আইএফপি বলে একটা ব্যাপার হয়, ইন্ডিয়া ফিল্ম প্রজেক্ট, সেখানে আমার 2-3টে ছবি প্রাইজ পেয়েছে, শর্ট ফিল্ম, স্বল্প দৈর্ঘ্যের। সেই সবই বাংলায় করা, ইংরেজি সাবটাইটেল দিয়ে। সেই ছবি এমটিভিতে ব্রডকাস্টেডও হয়েছে, এমটিভি ইন্ডিয়া। তো এরকম কাজ আমি করতে চাই। আর পরিচালনার বাইরে আর কি কি ভালো লাগে? আমার লিখতে খুব ভালো লাগে। আমি পরিচালক না হলে লেখক হতাম, মানে লেখক না হলে ডিটেকটিভ হতাম। এই তিনটের মধ্যে একটা আমি জীবনে হতাম। পরিচালক হয়ে গেছি, না হলে আমি লেখক হতাম। এখনো আমি লেখক, নিজের জন্য লিখি। আর লেখকও যদি আমি কোনোদিন না হই, আমি ডিটেকটিভ হয়ে যাবো, মানে এই ব্যোমকেশ ফেলুদার মতো প্রফেশনাল ডিটেকটিভ হয়ে যাবো। তো আপনি কি ডিটেকটিভ গল্প লেখেন? না, লিখি না, কিন্তু আমি ওটা করতে পারি। আমি জানি আমি ডিটেকটিভ হলে খুব নাম করবো, এটা আমি মনে মনে জানি। তো নিজেকেই নিজে নম্বর দেবেন? হ্যাঁ, নিজেকে এই বিষয়ে আমি নম্বর দিচ্ছি। আমি জানি আমি এই বিষয়টা টেস্ট এন্ড ট্রায়াল, আমি পারি এটা করতে। কোনোদিন সুযোগ হলে আপনাদের কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে আমার খবর দেবেন, আমি ঠিক কিনাটা করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো বলছি যে ব্যোমকেশ ফেলুদার মতন ডিটেকটিভ হওয়া ছাড়া আর কি প্যাশন আছে? আর আমার প্যাশন বলতে আমার বই পড়তে খুব ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, সুইমিং আমার একটা প্যাশন, ঘুরতে যাওয়া, এই আর কি। প্রিয় নায়ক নায়িকা কারা? প্রিয় নায়ক আমার শাহিদ কাপুর। প্রিয় নায়িকা আমার দীপিকা পাড়ুকোন, অনেকেই নায়িকা। দুজনেই তো বোম্বের হলো। হ্যাঁ, বাংলায় যদি, হ্যাঁ অবশ্যই বাংলায় প্রিয় নায়ক উত্তম কুমার, প্রিয় নায়িকা সুচিত্রা সেন। ও, আর বর্তমানের বললে একটু কঠিন হবে বলা, তাও বর্তমানের বললে বলবো প্রিয় নায়ক আমার রাহুল অরুণোদয় ব্যানার্জি। প্রিয় নায়িকা মানে কঠিন, আমারই আজকালকার ছবি দেখা হয় না বলে, না হলে কাউকে মানে অসম্মানিত বা ছোট করতে চাই না। প্রিয় নায়িকা আমি বলবো খুব কঠিন, খুব কঠিন বলা। কঠিন না সংসারের ক্ষেত্রে কঠিন? না, সংসারের জন্য নয়, এমনি কাউকে ভালো লাগে প্রিয় নায়িকা তো বলতেই পারি। যেমন দীপিক বর্মনের নাম বললাম, বা আমি এক্ষুনি বললে তাপসী পান্নুর নাম বলতাম, আমি বললে এক্ষুনি ওই অন্যদের নাম। বাংলায় প্রিয় নায়িকা খুঁজে বেড়াচ্ছি। প্রিয়াঙ্কা সরকার, রাহুল দাস শ্রী প্রিয়াঙ্কা সরকার বেশ ভালো। কেন রাহুল দাস সঙ্গে কি খুব বেশি যোগাযোগ আছে? আমার কাজ করেছি একসঙ্গে, আমার ভালো লাগে ওর অভিনয়, ভালো লাগে রাহুলের অভিনয়, আমার ওর কাজ ভালো লাগে। তো নিজে করলে ওকে নেবেন? হ্যাঁ, নিয়েছি, এরকম প্ল্যান আছে? নিয়েছি, গল্পের ভিত্তিতে চরিত্র যাকে ডিমান্ড করবে তাকে। আর বলছি যে গান শুনতে ভালো লাগে, গান করা বা এই ধরনের? না, আমি খুব অত্যন্ত বেসুরো মানুষ, আমি গান একদম করতে পারি না, গান শুনতে আমার খুব ভালো লাগে। আমার সব ধরনের গান, মান্না দে থেকে শুরু করে রূপম ইসলাম, সব ধরনের গান আমি শুনি, আমার খুব গান খুব প্রিয়। নিজের স্ত্রীকে নায়িকা করে যেরকম অনেক পরিচালকের থাকে ইচ্ছে। হ্যাঁ, আমি রূপকথা রেডিও বলে একটা ওয়েব সিরিজ বানিয়েছি ক্লিকের জন্য, সেখানে আমার স্ত্রী নায়িকা।
সেখানেই দেখেন আমার স্ত্রী নাই, যেখানে চরিত্রের জন্য যাকে প্রয়োজন হবে তাকে সেরকম ভাবে আমরা মানে সেভাবে সেখানে কোনো মানে প্রেফারেন্স চিনি বা না চেনা বা পরিচিত বা আত্মীয়, যাকে যখন চরিত্রের জন্য প্রয়োজন হয় তখন তাকে আমরা সেভাবে অ্যাপ্রোচ করি। মানে চরিত্র ডিমান্ডটাই আপনার কাছে বড়? হ্যাঁ, সব সময় সব পরিচালকের কাছেই বড়, যে সুটেবল তাকেই আমরা নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। আর নতুনদের জন্য আপনার নতুনদের জন্য আপনার কি, যেমন সবাই তো একদিন নতুন থাকে, আপনি একটাই কথা তোমাকে বলবো যে এটা একটা অন্তহীন লড়াই, এই লড়াইয়ের কোনো শেষ নেই, প্রতিদিন লড়াই, 365 দিনের লড়াই এবং টেস্ট ম্যাচের মতো লড়াই। মানে প্রত্যেকে দেখছে যে প্লেয়াররা খেলে টেলে কিট ব্যাগ নিয়ে বাসে করে চলে যাচ্ছে হোটেলে, কিন্তু আসলে হোটেলে যাচ্ছে না। পরের দিন আবার সকাল 9টায় শুরু হবে 5টা পর্যন্ত একটা 90 ওভারের খেলা। তো এই টেস্ট ম্যাচের মতো মানসিকতা নিয়ে প্রত্যেক দিন, আজকের দিনটাতে আমি পিছিয়ে পড়লাম, কারোর থেকে হেরে গেলাম বা যাই হলাম, হেরে যাওয়া জিতে যাওয়া বলে কিছু হয় না, পিছিয়ে পড়লাম বলে মনে করলাম, নিজেকে ভাবার কোনো দরকার নেই। কারণ লম্বা খেলা, দীর্ঘদিনের টেস্ট ম্যাচের থেকেও বড় ম্যাচ, প্রত্যেক দিন এসে পারফর্ম করতে হবে, সেই কারেজটা থাকা দরকার যে লড়বো, করবো, লড়বো, জিতবো রে, ওরকম ব্যাপারটা আর কি, যে লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই, এইটাই। থ্যাংক ইউ।